रामकृष्णं जगद्गुरुं आदवन्मे तयोस्त्वा प्रणमामि मुहुर्मुहुः। একদিন পরেই মায়ের জন্মতিথি। আপনাদের সব জায়গায় মায়ের তিথি পালন হবে তো নাকি? ডিব্রুগড়ে হবে। ও, ডিব্রুগড়ে তো হবেই। আর বাকি ইয়েতে সোনারিতে? হ্যাঁ মহারাজ হবে, পালন হবে, সোনারিতেও হবে। আমরা তো থাকবো না, ডিব্রুগড় যাব, বাট সোনারিতেও হবে। ও আচ্ছা। এরকমই একটি মায়ের জন্মতিথি, মায়ের জীবৎকালীন মায়ের জন্মতিথি পালন হচ্ছিল। সবাই খুব ব্যস্ত ছিল, মায়ের জন্মতিথি আনন্দ করবে বলে সব ব্যস্ত। মায়ের কিন্তু সেদিকে কোনো নজর নেই, কোনো উচ্ছ্বাস নেই। মায়ের তখন সম্ভবত সেজু ভাইয়ের স্ত্রী বলে, আমার যদি ভুল না হয়, তো তার আসন্ন প্রসব ছিল, তার তথ্য দরকার। মায়ের ইয়ে ছিল যে এই উৎসব বাড়িতে ওর দিকে কারোর নজর পড়বে না, সেগুলো মা নিজেই মাছ কেটে, মাছ ধুয়ে, মাছের ঝোল রান্না করে তার জন্য তার দুপুরে যা খাবার লাগবে বাড়িয়ে তাকে ঘরে পৌঁছে দিয়ে দেওয়ার জন্য মা ব্যস্ত। এই হলে মা কর্তব্য ব্যাপারে মায়ের যদি পাওয়া মুশকিল, এত সব দিকে নজর। তো এটাই হচ্ছে মা আমাদের শিক্ষণীয়, যে কোনটা বেশি আমরা প্রায়োরিটি দেবো, কোনটা দেবো না। তো সেই যদি কেউ মা যদি না করতেন, হয়তো মাকে দেখার মতো ইচ্ছেই তার বৌদিকে দেখার মতন কেউ হয়তো সেদিন থাকবেই না। কিন্তু মায়ের ওদিকে তার অ্যাটেনশনটা ওদিকে ছিল। মা উদ্বোধন আর জয়রামবাড়ি কম্পেয়ার করে দেখতে গেলে, উদ্বোধনে থাকলে মায়ের শারীরিক পরিশ্রমটা কম হয়, কারণ এদিকে তো নিজেকে তিনি ঘোমটার আড়ালে নিজেকে রাখেন। এছাড়া সেখানে সেবিকারা আছে মায়ের সাহায্য করার জন্য। কিন্তু জয়রামবাড়ি থাকলে মাকে ছোট ছোট করে অনেক কিছু কাজ করতে হয়, সেখানে সবকিছু তাকে জোগাড় করতে হয়। সংসারে ভার দায়িত্ব কম থাকায় মন হালকা থাকে, তদুপরি অন্তরঙ্গ সন্তানদের সেবা যত্ন, খাওয়া দাওয়া সুব্যবস্থা আছে, স্বাস্থ্যকর স্থান, জলবায়ু গুণে শরীর বেশ ভালোই থাকে। কিন্তু জয়রামবাড়িতে সর্বপ্রকার অসুবিধা, কষ্ট, আবার যেটা হচ্ছে কি ম্যালেরিয়া। কাজে স্বাস্থ্য ভালো থাকে না, অল্প দিনেই দেহ কাহিল হয়ে পড়ে। দেহধারী মাত্রে দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মহারাজ বলছেন লালায়িত। কিন্তু মায়ের মন নিজের দেহের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি সর্বদা উদাসীন। সন্তানরা কিসে সুখে থাকবে, কিসে ভালো থাকবে, কিসে তাদের সুবিধা, এটাই মায়ের একমাত্র কাম্য থাকতো, মায়ের নজর ছিল। তাই দেশে জয়রামবাড়িতে মা থাকতে চান, কারণ সেখানে থাকলে কি হয়, মাকে দেখতে অনেকেই আসে, মা তাদের সেবা শুশ্রূষা করতে, মা তাদের যত্নাদি করতে পারে, প্রত্যেককে খাওয়াতে পারে। সেখানে তো মা ওই অবগুণ্ঠে থাকেন না, সেখানেই
মা জয়রামবাটি থাকতে ভালোবাসেন, কারণ তার নিজের জায়গা স্বাচ্ছন্দ্যে থাকেন। কলকাতা একটু নিজেকে একটু ঢেকে ঢুকে রাখতে হয় সবসময়। তাই বলছেন সেখানে থাকলে একদিকে বিদেশ থেকে আগত সন্তানগণের দর্শনাদি বিশেষ সুবিধা, সুবিধা ইন দ্য সেন্স যে মাকে তারা দেখতে পায়, নাহলে মা তো কলকাতায় সবসময় ঘোমটার আড়ালে থাকেন। অপরদিকে মাতা ও সন্তানগণকে মনের সুখে আদর যত্ন স্নেহ মমতা প্রদর্শন করবার সুবিধা পান। মা সেখানে তার ছেলেদেরকে ভালোভাবে দেখাশোনা করতে পারেন। এই গিরিশ ঘোষ যখন তার ছেলে মারা গেল, যখন গেল নিরঞ্জন মহাশয় নিয়ে গেলেন, তো গিরিশ ঘোষ যা লাগবে মা নিজে জোগাড় করে বেড়াতেন। জানেন গিরিশ ঘোষ সকালে একটু চা খায়, লোকের দিয়ে দুয়ারে থেকে দুধ সংগ্রহ করে নিয়ে এসে মা নিয়ে এসে চা করতেন। গিরিশবাবু দেখবেন যে গিরিশবাবু দেখেন প্রতিদিন মায়ের তার বিছানার চাদর ধবধবে সাদা, অবাক হয়ে যান, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নিজেই কিছুদিন থাকার পর দেখলেন আমি থাকলে মায়ের কষ্ট, তাই নিজে চলে গেলেন। তো মায়ের এরকমই সেবা ভাব আমরা দেখেছি। ভক্তদেরকে সেবা করার জন্য মা সর্বদাই সচেষ্ট থাকবেন। মাতা সন্তানকে মনের সুখে আদর যত্ন স্নেহ মমতা প্রদর্শন করবার সুবিধা পান। আরো কয়েকটি কারণে মা দেশে থাকা পছন্দ করতেন। সেটা মহারাজের ধারণা, শহরের বদ্ধ অবস্থানীয় পাড়াগায় খোলামেলা পরিবেশ ভালোবাসতেন। উদ্বোধনে সাধু ভক্তদের অন্তরে তার সেবার জন্য অত্যধিক আগ্রহ থাকলেও তিনি সহজে কারো ঘাড়ে বোঝা চাপাতে সম্পূর্ণ অনিচ্ছুক ছিলেন। ভাইজি ভাতৃবোধদের সহ তার সেবা করা সহজ নয়, খুবই ঝঞ্ঝাটপূর্ণ, একথা বিশেষভাবে ভাবতেন। শ্রীমতী রাধি নানা কারণে দেশেই থাকতে চাইতো। রাধিকা তো মা এবার প্রথম সন্তান হয়, তখন মাকে খুব ঝঞ্ঝাট সামাল দিতে হয়েছিল। এই বলছি আমি আজ জয়রামবাটি থাকবো, এই বলছি না কলকাতা গিয়ে বেলুড়ে থাকবো, বেলুড়ের ব্যবস্থা হতে হচ্ছে কি দরিয়াতে পড়েছি, নিজে হাতে একটা বাঁধছেন। মোবাইলটা অন হয়ে গেছে, সাউন্ডটা। রানীকে উদ্বোধনে রাখবার জন্য মহারাজা কত চেষ্টা করেছেন। তার সুখ সুবিধার জন্য উদ্বোধনে একখানা ঘরও ছেড়ে দেওয়া হয়েছিল। স্বামীর সঙ্গে সেখানে বাস করতে পারত, তথাপি সে এখানে থাকতে চাইতো না। এসব কারণে আমাদের অনুমান আসল কথা হচ্ছে ইচ্ছাময় ইচ্ছা যেমন। মা যেমন আর শরৎ মা কখনো জোর করতেন না। জয়রামবাটি থাকাকালে একবার শ্রী মার বিশেষ অসুখের খবর পেয়ে শরৎ মহারাজ চিকিৎসক, সেবক ও সেবিকা সহ গোলাপ মা ও যোগেন মাকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। ভালো হলে তাকে নিয়ে কলকাতা ফিরবার ইচ্ছা। মা সুস্থ হয়েছেন, কিন্তু মা বললেন এখন যাব না। তার এই সুস্থতা সবল অবস্থা আরো ভালো দিন থাকে মহারাজ বিশেষভাবে যত্ন করেছিলেন। মাসখানে অপেক্ষা করলেন, মা অনেকটা সেরে গেছেন, কিন্তু কলকাতা যাওয়ার ইচ্ছা নেই। তার অন্তরের ইচ্ছা অভিপ্রায় জেনে সরল মহারাজ নীরবে আছেন, কিছু বলেন না।
যোগেন মা কিন্তু স্ত্রী সুলভ আগ্রহে অধীরা। শরৎ মহারাজকে অনুযোগ করে বললেন, ওই গো শরৎ, মাকে যে কলকাতায় যাওয়ার কথা বলবে বলেছিলে তা বললে কই? শরৎ মহারাজ মৌন অবলম্বন করে মাথা নুয়ে আছেন। যোগেন মা বিশেষ পিতাপুরি করতে ওদের ধীরে উচ্চারণ করলেন, তা ওর যখন যাওয়ার ইচ্ছা নেই তখন আর বলে কি হবে? এটাই শরৎ মহারাজ কখনো মায়ের উপরে প্রেশার দিতেন না। প্রত্যেকটা ব্যাপারে তিনি মার যা ইচ্ছা, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন বলছে না, সেই মার যা ইচ্ছা সেটি কখনোই এই হৃদয়ের মতন ঠাকুরের উপর তিনি বসিং করতেন না। এইটা ছিল শরৎ মহারাজের বিউটি। গোলাম মা আরেকদিন গরম বাড়িতে থাকার কষ্টে অসুবিধা অনিয়মে মায়ের শরীর সারা ভালো হওয়া অসম্ভব ইত্যাদি মহারাজকে জানালে তিনি কিছুক্ষণ চুপ করে থেকে কাতর সঙ্গে গম্ভীর ভাবে জবাব দিলেন, ওর যদি ইচ্ছা হয় এখানেই দেহ রাখবে, কে বাধা দিতে পারবে? শুনে সকল নিরুত্তর। মায়ের মহিমাদর্শে এই সকল ভক্ত জ্ঞানী মহাপুরুষগণ তার ইচ্ছার তিলমাত্র বিরুদ্ধে কখনো কিছু বলতেন না। তবে তার পাদপদ্মে আকুল আবেদন প্রার্থনা জানাতেন। মাও তা পূর্ণ করতে সময় বিশেষে মায়ের ছেলের অবোধ, তাই তারা নিঃসংকোচে অন্তরে আকাঙ্ক্ষা ব্যক্ত করে ফেলে। মা হাসেন, কখনো শুনেন, কখনো বা শুনেন না, ঘুরিয়ে অন্যবার শুনতে করে দেন। তা এটি হচ্ছে যে শরৎ মহারাজ সব রকম করছেন, কখনোই কিন্তু তিনি যে করছেন এই নিঃস্বার্থ বুদ্ধিতে করছেন। আমি মায়ের উপরে কোনো কখনই আমার মত খাটাবো না, তার যা ইচ্ছা সেটি। সাধারণত সেবা করতে করতে সেবকের একটা অধিকার বোধ এসে যায়, সেটা অহংকার বোধ হয়ে যায়। তখন সেব্যের উপর তার কখনো কোনো মনে হয় যে তিনি টর্চার করছেন। কিন্তু এই শরৎ মহারাজকে এটি শেখা, কখনই তিনি মায়ের উপরে, মায়ের নিজের ইচ্ছা কখনো মায়ের উপরে চাপিয়ে দেননি। মা যেমন ইচ্ছা করবেন তেমন। তাই বলছেন না, যেহেতু উনি যদি চান এখানে আমি দেহ রাখবো, তবে রাখবেন, কে বাধা দিতে পারবে? গোলাম মা মায়ের দেখছি জগামাটি থাকার কষ্টে, অসুবিধায়, অনিয়মে মায়ের শরীর এখানে সারা একমাত্রই কোনো মতেই সম্ভব নয়। কিন্তু শরৎ মহারাজ কখনো মায়ের উপরে বলবেন না। শুধু একবার আমরা জানি, যখন মায়ের তো খুব শরীর খারাপ, যার ইয়েতে মা তখন আসেনি, ইয়েতে বাগবাজারে আছে। মায়ের হঠাৎ ইচ্ছা হলো যে আজকে মটরশুঁটি দিয়ে মুড়ি খাবো, কড়াইশুঁটিতে মুড়ি খাবো। কিন্তু কড়াইশুঁটি খাওয়াটা মায়ের বাতের জন্য ওটা অত্যন্ত মানে নিষেধ আছে, ডাক্তারের নিষেধ ছিল। কোন রকমের যাতে, যেটা আমরা কখন বলি ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, কিছু মটর দানা যেতে কিছু চলবে না। মাকে সে সময় তখন মা চেয়েছে কি করবে, সেবিকারা মাকে দিয়েছে মটর, কড়াইশুঁটি আর মুড়ি, যেটা এককালে ছোটবেলায় কত খেয়েছেন। ঠাকুরও কড়াইশুঁটি মাঠ থেকে কুড়িয়ে দিয়েছেন, মা সেগুলোকে ছাড়িয়ে মুড়ি মেখে যারা সব বাচ্চারা থাকতো তাদেরকে দিতেন। এসব আমরা করেছি আগে। তো সেই খাওয়ার ইচ্ছা এখন, কিন্তু খবরটা চলে গেছে শরৎ মহারাজের কানে চলে গেছে যে মা কড়াইশুঁটিতে মুড়ি খাচ্ছে। শরৎ মহারাজ মায়ের সামনে আসছেন, মা দেখতে পেয়ে শরৎ আসছে, সঙ্গে সঙ্গে বাটিটার পেছন থেকে ঢুকিয়ে দিয়েছে। শরৎ মহারাজ নতজানু হয়ে মাকে বলছেন, ভিক্ষা চাইছেন।
মা একটু ভিক্ষে দেবে, বলে কি তুমি আবার কি ভিক্ষে, বলো বলো কি চাই বলো, বলে যে আপনি যে যে বাটিটা লুকিয়েছেন ওটা দিয়ে। তো মা আর কি করবেন, দিয়ে দিয়েছেন। মহারাজ ওটা নিয়ে বিন এক মুহূর্ত দাঁড়ালেন না। মায়ের ওই করুণ মাখা মুখটা দেখে মা যখন ফেরত দিচ্ছে, যেমন ছোট বাচ্চা ছেলে যেমন দিয়ে দেয় সেভাবে দিচ্ছে, দেখে শরৎ মাছ কাঁদতে কাঁদতে, মানে মা শুধু দেখেননি, শরৎ মাছ চোখের জলে সেটাকে ফেরত নিয়ে আসে। কারণ এটা এখানে সেব্বর মঙ্গলার্থের জন্য বা তার শরীরের সুস্থতার জন্য তিনি এটা করছেন। তারপর মায়ের যখন শরীর স্থূল শরীর গত হয়, একদিন তিনি রাজা মহারাজকে এই কথাটা অত্যন্ত আবেগের সঙ্গে মনক কষ্টে বলছেন যে আমি এই কাজটা করেছি, মানে খুব ওই চলছে, অনুশোচনা চলছে যে মায়ের মুখের থেকে খাবার আমি কেড়ে নিয়েছি। তো বলি রাজা, আমি তোমাকে কড়াইতে মুড়ি খাওয়াতে চাই, তুমি যখন খাবে জানো মাই খাচ্ছে। রাজা মহারাজ বলবেন ঠিক আছে, খুব ভালো কথা। রাজা মহারাজ ওই কড়াইতে মুড়ি ওনার সামনে বসে খাচ্ছেন। হয়তো শরৎ মহারাজ দেখছেন রাজা মহারাজ সেখানে নেই, মাই সেখানে বসে খাচ্ছেন আর এই ঝরঝর করে কাঁদছে। ওই দেখে ওরা অন্তরাত্মা তৃপ্ত হলো। এই একবার শুধু সেখানে তিনি মায়ের অমতে গেছিলেন, বাকি তো আমরা দেখি না যে জোর করে মায়ের কাছ থেকে নিয়েছিলেন। জোর করা ঠিক নয়, মানে প্রার্থনা করে চেয়ে নিয়েছিলেন। সেদিন অশোকের কয়েকদিন পূর্ব যে কপিল মহারাজ জয়রামবাটি ছিলেন এবং অশোক বিশেষ উদ্বিগ্ন ও সেবা যত্ন করেন। কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী, উদ্বোধনে বহুদিন শ্রী চরণ প্রান্তে বাস করেন। মা সাজিতে না সাজিতেই তিনি মাকে কলকাতায় যাওয়ার জন্য বারংবার বলতে লাগলেন। মা কিন্তু সে সকল কথা কান দিতেন না, বরং অপরের কাছে বলতেন ওরা হলো ন্যাংটা সন্ন্যাসী, উঠ বললে উঠলো, বস বললে বসলো, ভাবনা নেই, চিন্তা নেই, কম্বল কাঁধে ফেলে চললো। আমার কি তা চলে? আমাকে কত দিক ভেবে কাজ করতে হয় যাতে অপরের কোনো অসুবিধা না হয়। শরৎ মহারাজ ফিরিয়ে যাওয়ার পরে কপিল মহারাজ কিছুকাল পরমানন্দে মায়ের অপার স্নেহ আস্বাদন করে জয়রামবাড়িতে কাটিয়ে বিদায় নিলেন। মা কলকাতায় গেলেন না। কিছুকাল সুস্থ থাকার পর মা গোয়ালপাড়া সন্তানগণের আগ্রহে বায়ু পরিবর্তনের জন্য তথায় গিয়ে জগদম্বা আশ্রম আলোকিত করলেন। সেখানে আনন্দের স্রোত স্রোত বইল। মা জগদম্বা আশ্রমে ছিল মায়ের বৈঠকখানা। সেখানে তিনি গিয়ে নিজের হাতে জগদম্বা আশ্রম বলছে, এটা অবশ্য গোয়ালপাড়াটা না, গোয়ালপাড়া আশ্রম ছিল মায়ের বৈঠকখানা। জগদম্বা আশ্রমটাতে ওরা বানানো হয়েছিল রাধুর জন্য। ভক্তগণের সেই আনন্দের কথা গোয়ালপাড়া থেকে তো খুব বেশি দূর নয়, কাছেই। সে আনন্দে অল্পদিন পরে নিরানন্দে পরিণত হলো। মা আবার ম্যালেরিয়ায় কবলে পড়লেন। আবার কলকাতাতে প্রথমে চিকিৎসক ও সেবক, পরে শরৎ মহারাজ, যোগেন মাও আসলেন। মা সুস্থ হয়ে জয়রামবাড়ি ফিরে বললেন, না এবার আর না গেলেই চলবে না, বারবার ওদের কষ্ট করে আসা আর আমার না যাওয়া একই ভালো দেখায়। শরৎ মহারাজ মায়ের মনোভাব জেনে নিশ্চিন্ত হলেন এবং প্রণাম করবার কালে ইষ্ট চিন্তা নিবেদন করলেন, এবার মা আপনাকে এখানে রেখে যাব না। মা প্রসন্ন আস্তে আস্তে বললেন, হ্যাঁ বাবা, ভালো দিন দেখো, শীঘ্রই যাব তোমাদের সঙ্গে। এই যাওয়াটা কিন্তু মা, দেখুন, মা ভাবছেন যে ওদের কষ্ট হচ্ছে, ওদের পুরো টিম ওদেরকে আসতে হচ্ছে, ডাক্তার, সেবিকা, তারপরে অন্যান্যরা সবাই মিলে আসছে মাকে সেবা করার জন্য।
আমার জেদের জন্য আমি জয়রামবাটি থেকে থাকবো বলে এই সংকল্পের জন্য ওদেরকে এত কষ্ট দেওয়া আমার ঠিক সাজছে না। তাই নিজেই বললেন আমি যাব। আর আগেবার বলছেন যে আমি বললে কি যাওয়া যাবে নাকি, আমার সংসার নিয়ে ওর মাও যেমন বলতেন নাতি নাতনিদের সংসার, তো এখানে মা বলছেন যে করতে হয় যাতে অপরে কোনো অসুবিধা না হয়। এবারও সেটা উনি ভাবলেন অসুবিধা হচ্ছে বলে তিনি কলকাতায় যাবে বলে ঠিক করলেন। আর সাধুদের সঙ্গে বলছেন যে ঠাকুরের ত্যাগী সন্তানদের ওদের আর কি, ওরা সন্ন্যাসী, উঠ বললে উঠলো, চ বস বললে বসলো, ভাবনা নেই চিন্তা নেই, কম্বল কাঁধে ফেলে চললো। কিন্তু আমার কি সেটা চলে? স্নেহের শিশু মায়ের স্নেহ বাৎসল্যের মাতৃভাবের বিশেষ বিকাশ তার দক্ষিণেশ্বরে থাকার সময় হতে দেখা গেছিল। হৃদয় শিশু ঠাকুরের সেবা করতেন, দৈব চক্রে হৃদয়কে দক্ষিণেশ্বর হতে চলে যেতে হয়। তারপরে শিশু ঠাকুরের দেখাশোনা ভার নেন যেন মা কালী স্বয়ং শিশু মার রূপে। ঠাকুর তখন প্রায় সর্বদাই অতি উচ্চভাবে থাকতেন। শিশু মা তার দেহ রক্ষার উপযোগী আহার সহজে প্রস্তুত করে তাকে খাওয়াতেন। নববধূ সেই ছোট ঘরটির মধ্যেই তার ভান্ডার, সেখানেই বাসস্থান। সারাদিন রাত্রি সেই ঘরেতেই কাটাত। আর এদিকে ঠাকুরের ঘরে উৎসব আদি হচ্ছে, উৎসব বলতে ওই ভক্তরা আসছে, সেখানে ঈশ্বরের প্রসঙ্গ হচ্ছেন, আনন্দের সময় হচ্ছে, গান বাজনা কীর্তন হচ্ছে, হাসি রোল উঠছে, একটা সবসময় যেন একটা মহাপুরুষের সঙ্গ থেকে একটা সবসময় যেন একটা আনন্দ পরিবেশ মধ্যে দিয়ে কাটাচ্ছে ও সকলে আনন্দ অনুভব করছে। আর মা এখানে থেকে চিঠের আড়ালে থেকে থেকে সেগুলো মাঝে মাঝে শুনছে, মাঝে মাঝে কর্মের ফাঁকে ফাঁকে ওখানে দাঁড়িয়ে থেকে থেকে পায়ের বাঘ হয়ে গেছিল, আর ওটা ধরে দেখবার চেষ্টা করতেন। তাই একটা জায়গায় ফুটো ছিল, সেই ফুটোটা চিঠি ধরতে দিয়ে দেখতেন। ঠাকুরবার রসিকতা করতেন। কমে শুধু ঠাকুরের নয়, ঠাকুরের স্ত্রী ভক্ত ও যুবক ভক্তরা যখন আসতে লাগলো, তাদের অনেকের খাওয়ার ব্যবস্থা শিশুমাকে করতে হলো। মানে একই সময় হতো কি 50 জনের রান্না তিনি একা হাতে করতেন। তিনি তখন তাহাদেরও মা, কখনো কোনো যুবক ভক্তদের কোনো ভালো জিনিস বা একটু বেশি খাওয়ানোর ব্যাপারে নিষেধ করতে যে শ্রী ঠাকুরকে তার মাতৃ হৃদয়ে উত্থিত কথা শুনে নীরবে ফিরতে হয়েছে। সেটা আমরা আগেও আলোচনা হয়েছে যে মা তাদের ঠাকুর সমস্ত শরীর অনুযায়ী রাত্রির আহারের ব্যবস্থা স্থির করে দিয়েছেন, কে কেমন কটা খাবে, রুটি খাবে। কিন্তু মা বুঝতে পারেন ছেলের অন্তরের ব্যথা। মা তখন তাকে আরো বেশি করে খাওয়া। ঠাকুর এটা জানতে পারলে ওই সন্তানদেরকে জিজ্ঞেস করলেন। জানতে পারে মার কাছে যখন এলেন কোমর বেঁধে ঝগড়া করবেন বলে, মা তখন বললেন আমার ছেলেদের খাওয়ার ব্যাপারে তুমি কোটা দেবে না, আর ওদের আধ্যাত্মিক জীবনের কথা সে ভবিষ্যতের ভার আমি দেখবো। এটা আমরা আগে পড়েছি। মা বলছেন সেখানে যে আমার ছেলেদের ভবিষ্যৎ আমি দেখবো, সেজন্য কোনো ভয় নেই। ঠাকুর হৃষ্ট চিত্তে চলে গেলেন যে এটাই তো চাই যে স্বয়ং জগদম্বা তার ভাবি সঙ্গ দায়িত্ব গ্রহণ করুক, সেগুলো তিনি সঙ্গ জননী। শ্রী ঠাকুরকেও তার মাতৃ হৃদয়ে উত্থিত কথা শুনে নীরবে ফিরতে হয়েছে। তখন থেকে তিনি
শ্রীরামকৃষ্ণের সন্তানদের মা। অসুখের চিকিৎসার জন্য শ্যামপুকুর বাটি, পরে কাশীপুরে শ্রী ঠাকুরের অবস্থানকালে শ্রীরামকৃষ্ণের সন্তানগণ তাকে মা বলে আরো গভীর ভাবে অনুভব করেছেন। শ্রীরামকৃষ্ণ তিরোভাবের পর তিনি হয়ে উঠলেন সঙ্গজননী। দেখা যায় পরিব্রাজক স্বামী ব্রহ্মানন্দ শিশু মায়ের জন্য উৎকণ্ঠা প্রকাশ করছেন। শেষবার বরানগর মঠ হতে পরিব্রাজক রূপে বাইর হবার পূর্বে স্বামীজি শিশু মায়ের আশীর্বাদ ভিক্ষা করছেন। তখন মা তো সেই সময় তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন। এবার ছাড়া বিদেশ যাওয়ার সময় তিনি মায়ের কাছে পারমিশন নিয়ে গেছিলেন। এলাম্বর বাগান বাড়ির ঘাটের কাছে যে ঠাকুর এসে গঙ্গায় মিশে গেলেন, আর পেছন ধরে নরেন যাচ্ছে, ঠাকুরও সামনে দিকে এগিয়ে যাচ্ছেন, আর নরেন দু হাতে জল ছিটাচ্ছে, আর অগণিত মানুষ সেই জলের ধারাতে সিঞ্চিত হয়ে তৃপ্ত হচ্ছে। তাতে অনেক বিদেশি মানুষদেরও তারা তিনি মুখ দেখেছিলেন। তখন বুঝলেন যে ঠাকুরের এই জলের গঙ্গার ভিতর দিয়ে গমন মানে হচ্ছে সমুদ্রের পাড়ি নরেনকে বিদেশ যেতে বলছিলেন। আর সে শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ রূপে দেশের বাইরে গিয়েছিলেন ওই দেহটাকে আকর্ষণ করে। তাই শ্রীরামকৃষ্ণ সন্তানগণ তাকে মা বলে আরো গভীর ভাবে অনুভব করছেন। শ্রীরামকৃষ্ণ তিরোভাবের পর তিনি হয়ে উঠলেন সঙ্গজননী। দেখা যায় পরিব্রাজক ব্রহ্মানন্দজি থেকে শুরু করে সকলেই মায়ের এক কথা এক বাক্যে সবাই গ্রহণ করছেন। আমেরিকা যাওয়ার পূর্বেও তার অনুমতি চেয়েছেন। ছোট মায়ের মুখে শুনেছি বিশ্ব জয় করে ফিরবার পর স্বামীজি যেদিন শ্রী মায়ের চরণ বন্দনা করলেন, সেদিন রাজার মতন চেহারা ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়লো। জোড়াতে বলল, মা, সাহেবদের ছেলেকে ভয়া করেছি তোমার কৃপায়। ছোট শিশু কোনো মনমত দ্রব্য পেলে ছুটে গিয়ে মাকে দেখাবে। মা তাহা ভালো করলে তার আনন্দের সীমা থাকে না। স্বামীজি পাশ্চাত্য হতে আহিত শ্রেষ্ঠ রত্ন তার মানস কন্যাকে মায়ের পদপ্রান্তে উপহার দিয়ে দিলে মা পরম সমাদরে গ্রহণ করলেন। মা তাকে ডাকতেন আদরে খুকি বলে। স্বামীজির বড় চিন্তা ছিল, নিবেদিতা হচ্ছে ফরেন লেডি, আইরিশ লেডি, সে এখানকার রীতিনীতি ফলো করতে পারবে কিনা সেরকম অবশ্য স্বামীজি ইন্ডিয়া আসার আগে তাকে বহুবার তিনি প্রত্যাখ্যান করেছেন। আগে ভারতবর্ষের নারীর মতো নিজেকে তৈরি করো, সেইভাবে নিজেকে চলতে হবে। তো সেইভাবে যখন স্বামীজি বলে, এবার তোমার ভারতবর্ষে যাওয়ার প্রয়োজন আছে, তোমার মধ্যে যে কেল্টিক রক্ত প্রবাহিত হচ্ছে, তোমার মতন নারী এবং ভারতবর্ষে প্রয়োজন, সেই সব সমাজটাকে তুলে ধরার জন্য, নারী জাতির উন্নতির জন্য তোমার মতন নারীর প্রয়োজন। তো ভারতবর্ষে এবার তার তিনি স্বামীজির মুখে স্বামীজি এই আহ্বান পেলেন এবং এটা বললেন যে আমি যদি একটা রুটি পাই তুমি তার অর্ধেক পাবে। অর্থাৎ গুরু তার শিষ্যকে প্রাণ দিয়ে রক্ষা করবেন। যখন ইন্ডিয়াতে এলেন আরো অনেকে ছিলেন, অলিভুল, ম্যাকলাউড,
তারপর নিবেদিতা, এরা যেদিন মায়ের সঙ্গে দেখা করতে এলেন, মা তাদেরকে সাদরে গ্রহণ করলেন। নিজের মেয়ে তাদের, তারপর হ্যালো, শোনা যাচ্ছে? আমার হেডফোনটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। শুধু তাই গ্রহণ নয়, মা তাদের সঙ্গে কিছু খাবার খেতে দিলেন এবং তাদের থেকে মা গ্রহণ করলেন, সেই অংশগ্রহণ দিলেন। তখনকার দিনে আজকালকার দিনের মতন অত সহজ ছিল না। ম্লেচ্ছ নারী সাহেবীদের সঙ্গে একসঙ্গে বসে কথা বলা, তাদেরকে বসে খাওয়া, ভাবতে ভাবাই না। যে জিনিসটা মা করেছিলেন, এখন সেটা অনেক সহজ সরল হয়ে গেছে। এখন তো ফরেনারদের সঙ্গে যদি একটা সেলফি তুলতে পারে তো নিজে কৃতকৃতার্থ হয়ে যায়, কিন্তু সেই দিন অত সহজ ছিল না। তারপরে কি, মা বিধবা মহিলা, ব্রাহ্মণ কুলীন ব্রাহ্মণ বংশের বিধবা মহিলা কিনা ম্লেচ্ছ নারীদের সঙ্গে বসে কথা বলছে, খাচ্ছে, তো এক ঘরে হয়ে যাওয়ার কথা। কিন্তু মা এতটাই সাহসী ছিলেন, তিনি জানতেন যে যে কাজটা করছেন এটা কোনো তার স্বার্থ কোনো নেই। এইটাই বলেছেন নিবেদিতা যে মা হলেন প্রাচ্যের শেষ, পাশ্চাত্যের অগ্রাধিকার। আচ্ছা, প্রাচ্য পাশ্চাত্যে তিনি কি এটা সেতু বন্ধনের কাজ করছে, মেলবন্ধন করে দিচ্ছে, প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে সংযোগ স্থাপন করছেন মায়ের এই আচরণ। তাই স্বামীজি তখন কি খুশি। সম্ভবত তিনি সঙ্গে শশীমা লিখছেন যে দাদা আজ কি দারুণ ব্যাপার, মা আজ তার মেয়েদেরকে, তার মেয়ে বলে তাদেরকে গ্রহণ করেছে। জায়গাটা খুব সেদিন তার তৃপ্তি হয়েছে যে মা তাদের মেয়েদেরকে গ্রহণ করেছেন, মা অ্যাকসেপ্ট করেছেন, মানে ব্যাস আর কিছু দরকার নেই। তাই বলছেন যে মা পরম সমাদরে গ্রহণ করলেন, আদর করলেন, কাছে রাখলেন। স্বামীজির আনন্দের সীমা নেই। তখন গোড়া হিন্দু সমাজের পরিবেষ্টনীর মধ্যে অবস্থিত রক্ষণশীলা, যত্নশীলা, কাহার মনে কোনো প্রকারে পীড়া দেওয়াতে অনিচ্ছুক মাতা ঠাকুরের পক্ষে সামাজিক প্রথার সম্পূর্ণ বিরুদ্ধাচরণ নিবেদিতাকে সগৃহে আশ্রয় দানের কথা ভাবলেও বিশ্ব অবধি থাকে না। পরমাবিদুষী মহামনুষ্যিনী, পাশ্চাত্য শিক্ষা সভ্যতা গঠিত জীবন, আধুনিক জগতের সর্ববিষয়ে পরিদর্শিনী মিস নোবেল এই অশিক্ষিতা সরলা পল্লীবালা স্নেহে কিরূপ আকৃষ্টা এবং তার প্রভাবে প্রভাবান্বিত হয়ে দেবীজ্ঞানে ভক্তি বিশ্বাস আত্মসমর্পণ করেছেন, তা স্বয়ং লেখনী মুখে ব্যক্ত করেছেন। আমরা দেখেছি, নিবেদিতার জীবনে দেখেছি তিনি প্রতি রোববার মায়ের ঘরে চলে আসতেন, এসে মায়ের সমস্ত ঘর দর পরিষ্কার করা, জানলা দরজা একদম জল দিয়ে ধুয়ে মুছে কিভাবে মায়ের সেবা করবেন, পাগলের মতো সেবা করতে মায়ের জন্য। একদিন মায়ের ঠাকুরের জন্য পায়েস রান্না করেছেন, মাকে বলছেন মা ঠাকুরকে এটা ভোগ দেওয়া যাবে? মা বলে নিশ্চয়ই দেওয়া যাবে।
মায়ের সঙ্গে যারা সেবিকারা আছে বলছে কি ও বিদেশি, ও হচ্ছে বিদেশি মহিলা, ম্লেচ্ছ মহিলা, ওর হাতে জিনিস ঠাকুরকে কি দেওয়া? মা পরিষ্কার বললেন ও হচ্ছে ঠাকুরের মেয়ে, ও রাধার পায়েস ঠাকুরকে ভোগ দেওয়া যাবে এবং সেই ভোগের পর ওটা আমি ওই প্রসাদ গ্রহণ করব। এতে যদি কারোর দ্বিধা থাকে সে তফাৎ যাবে। এইভাবে সাপোর্ট, মায়ের এত আধুনিকতা দেখলে ভাবলে অবাক হয়ে যায়। কি এমনি বলবে যে মা হচ্ছেন ঠাকুরের মতনই, বিদ্যা নেই, লেখাপড়া জানা নেই, কিন্তু বিচক্ষণ মায়ের এই ব্যবহার, যখন যেটা প্রয়োজন, যেমনটা দরকার তেমনটি আচরণ করা। সে গৌরী শরণানন্দজি বলছেন ছোটবেলায় মায়ের কাছে, তার মাস্টারমশাইয়ের কাছে শুনেছেন মায়ের কথা, শুনেছেন রাজ রাজেশ্বরী মহামায়া। তো তিনি একটা কল্পনা করে রেখেছেন যে মা এরকম হবেন, যেরকম হয় দেবীর মূর্তি, হয়তো মুকুট টুকুর পরে থাকবেন, সিংহাসন থাকবেন, দাস দাসীরা তাকে সেবা করছে, দুজনের পাশে পাখা বাতাস করছে। স্যার প্রবোধ মাস্টারমশাই একথা বলেছেন। একবার তার মায়ের কাছে যাওয়ার সুযোগ হয়ে গেছে, গিয়ে দেখছেন মা বাড়ির আর 5টা মেয়েদের মতন হাত ভর্তি গোবর জল দিয়ে ঘর নিকুচ্ছেন বা পালিশ করছেন বা মুছছেন, যাই বলুন না। দেখে উনি একবারই ফিউজ হয়ে গেছেন, হতাশ। এই কি রাজরাজেশ্বরী অবস্থা, এই তো আমাদের বাড়ির মায়েদের মতো অবস্থা, ইনি কি করে রাজরাজেশ্বরী হবে? তাহলে স্যার যে বলতো, উনি একদম ফিউজ হয়ে গেছে। তারপরে মা তার দিকে তাকিয়ে বলছে, ও তুই প্রবোধের ছাত্র? ও আচ্ছা আচ্ছা, বাবা দাঁড়াও একটু, আমি হাতটা একটু ধুয়ে নি। মা সেই গোবর লেপা হাতটা ধুয়ে এসে, ও তুই প্রবোধের ছাত্র, এই বলে তার থুতনিতে, মা যেরকম ইয়ে করতেন, থুতনিতে হাত দিয়ে আদর করলেন। তখন গরিব বলছেন, যখন তিনি আমার এখানে হাত দিয়ে আদর করলেন, নিজের বুকটা থেকে হাত দিয়ে বলছেন, এইখানটা একজন একবার এসে আর লাগলো, অন্তরে এসে তার এই স্নেহমাখা মধুমাখা এই যে আদরটি তার হৃদয়ে এসে স্পর্শ করল। খুব বলছে খুব আনন্দ হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। তারপরে বিভিন্ন জন এসে মার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করত, ওনার খুব ভয় হতো, এই লোকগুলোর কি কোনো কাজ নেই, মা কোথায় পড়াশোনা, ওনার ভয় হতো যে মা পড়াশোনা জানে না, এই সমস্ত প্রশ্ন করছে, মা যদি উত্তর না দিতে পারে তাহলে তো এটা লজ্জার ব্যাপার, এটা শরৎ মহারাজের কাছে যেতে পারে না, মায়ের কাছে সে মাকে বিরক্ত করা। কিন্তু চুপ করে দেখতো, মা ওই প্রশ্নগুলো শুনে 2-1 কথার মধ্যে তাদের সমস্ত মনের যে প্রশ্ন, তার যে প্রশ্নের যে উত্তর, সেগুলো পেয়ে ওরা তৃপ্ত হয়ে চলে যেত, আনন্দের সঙ্গে চলে যেত যে মা যেটা বলেছেন ঠিকই আছে, ঠিক, এটা তাদের মনে যে উত্তরটি যথাযথ উত্তর মা দিয়ে দিত, সেই থেকে তিনি অবাক হয়ে যেতেন। তো আমাদের মা হচ্ছেন এরকমই। তো এদেরকে এই যে অ্যাকসেপ্ট করলেন, মা খুকিকে অ্যাকসেপ্ট করলেন। তো সম্ভবত ওদের অলি ভুল, আমার যদি ভুল না হয়,
উনি মায়ের ফটো তুলেছিলেন, বলেছেন আপনার ফটো, আমি বিদেশ যাচ্ছি, আপনার ফটো আমার সঙ্গে রাখবো। পরবর্তীকালে উনি চার্চিকে দেখছেন মায়ের ছবি আর মিসেস মেরি ছবি একজন মিলে যাচ্ছে, ওনার দর্শন হচ্ছে। তো উনি ওনার প্রচেষ্টা আমরা এই ফটোটি পেয়েছিলাম মায়ের। উনি কিছুতেই ফটো তুলবেন না। তারপর যখন শুনলেন যে আমাদের ভারতবর্ষ নয় বিদেশি একজন ভদ্রলোক ফটো তুলবেন, মা রাজি হলেন। কিন্তু মায়ের তখন মনের অবস্থা খুব খারাপ, যোগেন মহারাজ অসুস্থ। যোগেন মহারাজ একটু সুস্থ হলে মায়ের প্রাণে বল আসে, আনন্দ হয়। আর যেই যোগেন অসুস্থ হয়ে মা তখন একবারেই বিমর্ষ হয়ে যায় যে ছেলে যোগেনের কি হবে, ছেলে যোগেনের কি হবে, মন খুব খারাপ। সেই সুতরাং মায়ের ফটো তোলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কিন্তু এদিকে আবার বিদেশি নারীর, তিনি আবার বলতেন যখন কেউ বিদেশিরা অত্যাচার করছে মা বলতেন ওরাও তো আমার ছেলে। তো সেই বিদেশি নারী আবার সে যখন আমার ভক্ত, তো ভক্তিমতী মহিলা মাকে অত্যন্ত শ্রদ্ধা করে, সে যখন চাইছে তার আবদারকে তিনি সমর্থন করছেন ও আবদার গ্রহণ করছেন। তাই যখন কিন্তু লজ্জা আবার ফটোটা তুলতে চাইছেন না, তাই মুখটা দেখবেন একটা ফটো আছে মুখটা নিচের দিকে মুখ করা। তো ক্যামেরাম্যান তো ফটোটা তুলে নিয়েছেন, কিন্তু ক্যামেরাম্যান বেশ চালু, সে চুপটি করে দাঁড়িয়ে আছে। মা বলছেন তোমাদের হয়েছে, হয়তো হু বলছে, এই মুখ তুলেছেন, আবার একটা স্ন্যাপ নিয়েছেন। এই মুখ তোলা ওই স্ন্যাপটি আমরা পরবর্তীকালে তিনি অনেকগুলো ছবি তুলেছেন, ওই স্ন্যাপটাই আমরা এখন ঠাকুরের আসনে যে আমরা মায়ের ছবি দেখি মন্দিরে, ওইটি হচ্ছে সেকেন্ড ছবি। প্রথমটা আছে মা একটু সাইড করে মুখটা নিচে করা আছে ওইটি। তো এবারে ঠাকুর মা দুজনেই তাদের ছবি আমাদের আঁকতে হবে না, একদম নিজেদের ছবি তুলে দিয়ে গেছেন, কোন রকম ভাবে ভেবে চিন্তে কিছু আঁকতে হবে না। মায়ের এই পরম ভক্তিমতী মেয়ে খুকির প্রতি কিরূপ টান ছিল তা তাহারই কথায় ব্যক্ত করেছেন। আমাদেরও তা কিঞ্চিত দেখবার সৌভাগ্য হয়েছিল। ভগিনী নিবেদিতার মতো আরো অনেক বিদেশিনী পুত্র কন্যা রূপে মায়ের স্নেহ অঙ্কে স্থান লাভ ও মাতৃস্নেহ আস্বাদন করে চির শান্তি ও পরমানন্দের অধিকারী হয়েছে। তাহাদের মধ্যে কেউ কেউ স্বয়ং লীলাময়ীর সেই অপূর্ব লীলার সংবাদ সাধারণে ব্যক্ত করেছে। স্বামীজি বেলুর মঠ প্রতিষ্ঠা করে সর্বাভীষ্ট দাত্রী মা দুর্গার আরাধনার অভিলাষ হয়ে অগ্রে জননী সারদা দেবী অনুমতি গ্রহণ করলেন। যেহেতু সন্ন্যাসী তারা সুতরাং তাদের থেকে বৈদিক পূজার নেই, তাই মায়ের নামে সংকল্প হয়। তিনি তো মালিক এই সকল বাড়িঘর মঠ আশ্রমের, তাই তাহারই নামে শ্রী দুর্গা পূজার সংকল্প। মা স্বয়ং পূজক ও তন্ত্রধারককে যথোপযুক্ত দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করে পূজা যজ্ঞ পূর্ণ করলেন। অন্তরের ব্যাকুল প্রার্থনা বাচ্চাদের সর্বপ্রকার কল্যাণ সুখ শান্তি লাভ হোক মা দুর্গার কৃপায়। জান্ত দুর্গার শরণাগত হয়ে তার স্নেহময়ী মুখ্যদাত্রী মূর্তিকে আশ্রয় করে স্বামীজি প্রবর্তন করলেন মঠে তারই অভ্যুদয়দায়িনী মূর্তি দশপূজা দুর্গা পূজা রূপে, যেটা আমাদের পুজো হয় মায়ের। তো এই দুর্গা পূজা প্রসঙ্গে মায়ের আরেকটি শুভ প্রেরণার কথা মনে পড়ে। দুর্গা পূজার বলির বিধান আছে, বাংলাদেশে পাঠা বলি হয়। মা বললেন না, আজ এক দুটো পড়ছে, কালে তো পাঠার বলিতে গঙ্গার জল লাল হয়ে যাবে, বলি চলবে না। যখন
মাকে কেন্দ্র, মায়ের কাছে এইটা যখন আসছে তখন মা বলির সম্পূর্ণ বিরোধী বলে কেউ শোনেনি। কারণ অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে যখন যেটা চালু আছে সিংহ বাহিনী বা অন্যান্য জায়গায়, সেখানে মা বলি বাবা কখনো বন্ধ করেননি। তাই বলছে মাকে সম্পূর্ণ বিরোধী বলে কেউ শুনেনি বলি। জয়রামবাড়িতে সিংহ বাহিনীর নিকটে কামারপুকুর শীতলা দেবীর স্থানে বলি হতো। মা স্বয়ং রান্না করে সন্তান দেবকে মহাপ্রসাদ খাইয়েছেন। একসময় জয়রামবাড়িতে একটি সন্তান মহাপ্রসাদ গ্রহণ করতে অনিচ্ছুক হলে মা স্নেহ আর্দ্র সুরে বলেছিলেন, মা সিংহবাহিনী মহাপ্রসাদ খাও, বল হবে। সেই মাই কিন্তু মঠে সন্ন্যাসীদের আশ্রয়ে পশু বলি নিষেধ করলেন। স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন, এটি ঠিক ঠাকুরের ভাবানো কিনা এই সংশয় প্রথম দিকে অনেকেই মনে উঠেছে। শ্রী মায়ের নিকটে বেশি কেউ মাস্টারমশাই নিয়ে খুব সন্দেহ ছিল যে এটা ঠাকুরের ভাব ঠিক কিনা। তো মাকে জিজ্ঞেস করে, মা যখন কাশিতে গেছিলেন, কাশিতে সন্তানদের এই কুষ্ঠ রোগীদের, দরিদ্র রোগীদের সন্তানরা, ঠাকুরের সন্তানরা নিয়ে আছে, শিবানন্দজি সেখানে মেন ছিলেন, নেতৃত্বে সেবা কাজ চলছে। মা দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন। বলছেন এখানে ঠাকুরের ডাইরেক্ট সাক্ষাৎ সেবা, ডাইরেক্ট সেবা চলছে বলে খুশি হয়। তিনি 10 টাকা সেখানে প্রদান করেছিলেন। সেই 10 টাকাটা এখনো, আগে ইচ্ছা করলে দেখা যেত, এখন সেটা রাখা আছে আলাদা করে। যদি কেউ চায় অফিস দেখাতে পারে, আগে দেখা যেত, যে আমরা দেখেছি। তো 10 টাকা মা প্রদান করেছিলেন। তো কাউকে জিজ্ঞাসা করেছে যে মাকে এটা ঠিক হচ্ছে কিনা। মা কাউকে বললেন এ সবই ঠাকুরের কাজ। আবার কাউকে বলেছিলেন, বাবা তোমরা কাজ করে খাও, কাজ না করলে কি খেতে দেবে? রোদে ঘুরে ঘুরে ভিক্ষা করে মাথা ঘুরে যাবে, ভালো করে খেতে না পেলে শরীর অসুখ করবে। তোমরা ওসব কথা শুনো না, কাজ করেও ভালো করে খাওয়া দাও, ভগবানের ভজন করো। তো এই হচ্ছে মায়ের পরিষ্কার বিধান, যে নরেন যে কাজ প্রত্যন করেছেন ঠিক আছে। ঠাকুর যেটা বলছে, ঠাকুরের পায়েসের বাটি, মাছের মাছ বাটি সে নির্ধারিত ছিল। তোমাদের কে দেবে? কতদিন আর লোকের বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করে খাবে? এই কাজ করো, সেবা কাজ করো, তাহলেই শরীর সুস্থ থাকবে, সেবা কাজ। এটা মা অনুমোদন করেছিলেন। এই প্রসঙ্গে স্বামী শুদ্ধানন্দজি কথা মনে পড়ছে। তিনি বলতেন, স্বামীজি বলেছিলেন ঠাকুরের এক একটা উপদেশ অবলম্বন করে বড় বড় পুস্তক লেখা চলে। মায়ের শুধু এই উপদেশটি কাজ করে খাও বাবা নিয়ে আমিও কয়েক খণ্ড গ্রন্থ লিখতে পারি। তারই বিশেষ আগ্রহে শ্রী মায়ের কথা প্রথম প্রকাশিত হলো, সে ঘটনা উল্লেখযোগ্য। মায়ের বিশেষ কৃপাপ্রাপ্ত সন্তান স্বামী অর্পানন্দ জয়রামবাড়িতে গিয়ে মাকে প্রথম দর্শনের সময় হতেই সেসব কথা বিবরণ লিপিবদ্ধ করে রাখেন। শ্রী মায়ের অন্তর্ধানের অব্যবহিত পরেই অন্যান্য ভক্তগণের নিকট হতে মায়ের কথা সংগ্রহ করতে চেষ্টা করেন এবং শ্রীমতীর দৈনন্দিন লিপি আছে, মায়ের কথাতে আছে। দৈনন্দিন লিপি মায়ের কথা প্রথম অংশে অতি চমৎকার বিবরণ পেয়ে বিশেষ আনন্দিত উৎসাহিত হয়ে ওই বিষয়ে বিশেষ প্রযত্ন করতে থাকেন। ক্রমে ক্রমে অনেক সংগৃহীত হলো বটে, কিন্তু অরূপানন্দজি উহা প্রকাশ করতে সাহস পেলেন না। প্রায় 2 বছর পরে স্বামী শুদ্ধানন্দজির কাছে গিয়ে কিছুদিন অবস্থান করেন। সেই সময় উহা পাঠ করে পরম পুলকিত হন এবং কলকাতা ফিরে এসে স্বামী শারদানন্দজিকে ওইসব লেখা পুস্তকারে উদ্বোধন হতে প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
সেই সময় প্রবাসী পত্রিকা ও সম্পাদক মনীষী রামানন্দ বাবু মায়ের সম্বন্ধে একটি প্রবন্ধ প্রকাশ করে মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তার জীবন সম্বন্ধে আরো অধিক কথা প্রকাশ করবার জন্য অনুরোধ করেন। প্রবাসী প্রবন্ধ শ্রীযুক্ত গণেন মহারাজ ও শ্রী শ্রী লীলাপ্রসঙ্গের সহায়তা লিখিত হয়েছিল। প্রবাসী প্রবন্ধ শ্রীযুক্ত গণেন মহারাজ ও শ্রী শ্রী লীলাপ্রসঙ্গের সহায়তা লিখিত হয়েছিল। শুদ্ধানন্দজি প্রবাসী সম্পাদকের অনুরোধের উল্লেখ করে শারদানন্দজি বললেন, যখন জনসাধারণের পক্ষে হতে মায়ের প্রসঙ্গ জানবার আগ্রহ প্রকাশ পাচ্ছে, তখন আমাদের এই সকল প্রকাশ করা কর্তব্য। শারদানন্দজি সম্মত হলেন এবং বললেন, সংগ্রহিত লেখা দেখে ভালোভাবে সম্পাদন করে প্রকাশ করা প্রয়োজন। তিনি ও শুদ্ধানন্দজি দুজনে একসঙ্গে বসে প্রথমে সব শুনবেন, পরে পুস্তকাকারে প্রকাশিত হবে। তিনি খাতাপত্র নিয়ে উদ্বোধনে আসলেন। সন্ধ্যার পর শারদানন্দজি ঘরে পাঠ হয়। তিনি ও শুদ্ধানন্দজি একত্রে বসে শ্রবণ করেন। আরো অনেকের শুনবার পড়বার সৌভাগ্য হয়েছিল। পরে পুস্তকারে প্রকাশিত হলে ভক্তবৃন্দ ও সর্বসাধারণ পাঠকগণের হৃদয়ে আনন্দে পরিপূর্ণ হয়। তো এই মায়ের যে কথা, যেটা আমরা বইটা কথা বলছি, এটা শুদ্ধানন্দজির অর্পণানন্দজির প্রচেষ্টা, শুদ্ধানন্দজির একান্ত প্রচেষ্টা লিখেছিলেন, বিভিন্ন জায়গায় কালেকশন করেন, আর একান্ত আগ্রহী বলুন শরৎ মহারাজ খুব প্র্যাকটিক্যাল ছিলেন, যে অন্যের মত যদি সেটা যুক্তিসঙ্গত হয়, তিনি কখনোই সেটাকে উড়িয়ে দিতেন না। একজন যখন এসে বলছে, আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমাদের তো মধ্যে বড় হচ্ছে রাজা মহারাজ, তাকে জিজ্ঞেস করা হোক না। উনি কি বলেন, শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে উনি জেনারেল সেক্রেটারি, এখনকার দিনে বলতে গেলে যা হয়, তিনি স্বামীজির প্রতি যে পদে আসীন করা, তিনি এত ফ্লেক্সিবল ছিলেন। ঠিকই তো, রাজা হচ্ছে আমাদের, রাজা মহারাজ হচ্ছে আমাদের সকলের বড় মাথার মণি, তিনি যেরকমটি বলেন তেমনটি হবে। নিজে মত প্রকাশ করে দিয়েছেন, তবু আবার সে উজ্জ্বল করে নিচ্ছেন, রাজা মহারাজ যেমন বললেন তেমনই হবে। রাজা মহারাজ বললেন, শরৎ যখন বলেছে সেখানে আমি ওখানে হাত দেবো, এইরকম হচ্ছে তাদের মাতৃভক্তি ছিল। তো শুদ্ধানন্দজি একত্রে বসে শ্রবণ করছেন দুজনে মিলে, আর অনেকে শুনবার পড়বার সৌভাগ্য হয়েছিল। পরে পুস্তকে প্রকাশিত হলে ভক্তিবিন্দু সর্বসাধারণ পাঠকগণের হৃদয় আনন্দে পরিপূর্ণ। তা এই হচ্ছে, আজকে এইটুকুই থাকুক। ক্রমশ তার যে শ্রীরামকৃষ্ণ যে কাজটা দিয়ে গেছে, আর কি করেছে, তোমাকে ইচ্ছে বেশি ঢের করতে হবে, মা আস্তে 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 সেটা প্রসার করছেন, বৃদ্ধি করছেন, গ্রহণ করে সেটাকে বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। আজই সেটা এই আছে। বিশাল মায়ের সেই হাতে তৈরি, নরেন্দ্রনাথের ইচ্ছা এবং মায়ের সহযোগিতা, মাই তো মেন প্রার্থনা করেছিলেন, পালে সব নরেন্দ্র এসব করবে। ঠাকুর প্রার্থনা করেছিলেন, এই যে আমরা জানি যে যারা এক জায়গায় থাকবে তোমার নাম নেই, আর সংসারে তাবলিগের মানুষরা এসে তাদের অন্তরের জ্বালা মেটাবে। তোমার নাম নিয়ে এক জায়গায় থাকবে এবং তোর নাম শ্রবণ মনন করবে, সাধনা করবে, আর সংসারের মানুষরা সেখানে এসে তাদের অন্তরে জ্বালা নির্বাহ করবে। এইটাই মায়ের মেন প্রার্থনা ছিল, সেটাই পূরণ করেছেন ঠাকুর। আজ এখানে থাকি, রাখছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।